নমস্কার, নিউজ প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর আয়োজিত ৪৪তম আগরতলা বইমেলা হতে যাচ্ছে আগরতলার আন্তর্জাতিক হাপানিয়া মেলা প্রাঙ্গণে। ২রা জানুয়ারি ২০২৬ থেকে শুরু করে ১৪ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে মেলা। রাজ্য ও বহিরাজ্যের আগ্রহী বই প্রকাশনা সংস্থা এবং বই বিক্রেতাদের আবেদনপত্র জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ। আগামী ২১শে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। স্টল বন্টন করা হবে লটারির মাধ্যমে। রোমান হরফে ককবরকের সরকারি স্বীকৃতির দাবিতে মঙ্গলবার আগরতলায় সার্কিট হাউস সংলগ্ন এলাকায় আবারও ধর্নায় বসে তীব্রামথার ছাত্র সংগঠন টিএসএফ। পরীক্ষায় জটিলতা ও ভাষাগত অধিকার বঞ্চনার অভিযোগ তুলে সরকারের দ্রুত পদক্ষেপের দাবি করে সংগঠনটি। রোমান হরফে ককবরক লিপির স্বীকৃতির দাবিকে কেন্দ্র করে আবারও ধর্ণা এবং বিক্ষোভ প্রদর্শনে উত্তাল হলো আগরতলা। মঙ্গলবার শহরে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় ধর্ণায় বসে প্রতিবাদে অংশ নেয় ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন। ককবরককে রোমান লিপিতে লেখার অনুমোদন না দেওয়ায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই সমস্যার মুখে পড়ছে, আর সেই বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সরকার বলে অভিযোগ করে সংগঠন। সামনে অনুষ্ঠিত হতে চলেছে বোর্ড পরীক্ষা, স্বাভাবিক কারণে ছাত্রছাত্রীরা চিন্তিত বলেও জানিয়েছে টিএসএফ। বাংলা থাকুক আর রোমান স্ক্রিপ্ট ইনক্লুড করে দাও, আমি শুধু এটা ডিমান্ড করছি। আচ্ছা, আপনাদের ওই দাবিগুলি মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী অব্দি জানেন, এখন অব্দি তাদের কি চিন্তা ভাবনা রয়েছে? আপনাদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে? যেহেতু দাবিটা দীর্ঘদিনের। না, এই লাগে আমি প্রথমে কইছি আমার মিনিস্টার তারা যেটা থিঙ্কিং এটা চেঞ্জ করতে লাগবে, তারা মাইন্ডসেটটা ফার্স্ট পরিবর্তন হতে লাগবে। কি মনে হয় মাইন্ডসেট আপ হবে? তারা মাইন্ডসেট পরিবর্তন হতে তো কি জল দিয়ে এটা পিউরিফাই করতে লাগবে, তারা মাইন্ডসেটটা পরিষ্কার হলি ওয়াটার দিয়ে পরিবর্তন করতে লাগবে। আমরা গভর্নমেন্ট চুজ করছে, গভর্নমেন্ট তারা কি আমার রিপ্রেজেন্টেটিভ, যে যারা রিপ্রেজেন্টেটিভ আমার উইলটা এটা করতে লাগবে, তারা কইছে না। আমরা ভোট দিছে, আমরা আওয়াজ দিছে, আমার ফিউচারই তারা কাছে। এই লাগে আমি সব দেখছি এখানে আমার ফিউচার সব অন্ধকার। তারা কীভাবে তারা সংস্থা মাইন্ডসেটটা ঠিক হচ্ছে না, এই লাগে। আচ্ছা, এই আন্দোলন কি আজকে শুধু শহরের মধ্যে না অন্য জায়গাতে চলছে? আজকে শুধু শহরে, পরে আমার গ্রামে তো করতেছি আগে, কিন্তু আজকে শুধু শহরে হইব। আপনার পরিচয়টা? আমার নাম জন দেববর্মা, ভাইস প্রেসিডেন্ট। ধন্যবাদ। টিএসএফ এর এই ধর্ণা এবং বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ প্রোটেকশন রাখা হয়েছে, এখানে কোনো আর্গুমেন্ট করতে দেবো না, সাফিসিয়েন্ট ফোর্স has been brought. As long as it is peaceful, so we're not taking any action. তারা তো বলছে দুটো পর্যন্ত সেখানে কর্মসূচি করবে, দুটো পর্যন্ত কি পুলিশ অনুমতি দেবে বা পুলিশ থাকতে দেবে? That is a separate legal action. Now, there should not be any untoward, any inconvenience to public. Free flow of traffic is going on. As long as the execution is peaceful, so we are not taking immediate action. That is without permission. তারা কি পারমিশন নিয়েছে আপনাদের কাছে? কোনো পারমিশন নেয়নি, তো তাদেরকে কি আপনারা মানে থাকতে দেবেন কি বা দেবেন না? No, আমরা দিচ্ছি, talking with them. As already spoken. তারা কি এখানে একটা অবস্থান করবে না রাস্তায় বসবে, কিছু কি বলেছে আপনাদের? আপনাদের তরফে কি ব্যবস্থা নেওয়া হবে? Our instruction is very clear. আর তারা কোনো থানা থেকে আপনাদের অনুমতি নেননি? ত্রিপুরার অন্যতম প্রধান জনজাতি ভাষা ককবরক। রাজ্যে প্রায় ৮ লক্ষেরও বেশি মানুষের মাতৃভাষা হলেও এই লিপি নিয়ে বিতর্ক বহুদিনের। সরকারিভাবে সীমাবদ্ধতা থাকায় স্কুল কলেজের পরীক্ষায় ককবরক রোমান লিপিতে ব্যবহার করতে পারছে না ছাত্রছাত্রীরা। এর ফলে প্রশ্নপত্র ও উত্তরপত্রে বিভ্রান্তি বাড়ছে, যা প্রতিযোগিতামূলক ও উচ্চশিক্ষা পরীক্ষায় অসুবিধা তৈরি করছে বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। সরকার ভাষা পরিচয়ের প্রশ্নে অবহেলা দেখাচ্ছে এবং শিক্ষার্থীদের এক প্রকার ঠেলে দিচ্ছে বিভ্রান্তি ও শিক্ষাগত সমস্যার মধ্যে বলে এদিন অভিযোগ করে টিএসএফ। দ্রুত সিদ্ধান্ত না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠন। সরকারিভাবে এ বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা এখনো না এলেও ককবরক লিপির বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। বিষয়টি রাজ্যের শিক্ষানীতি, পরীক্ষা পদ্ধতি ও সরকারি মান্যতার সঙ্গে যুক্ত হওয়ায় সময় লাগছে খানিকটা। ত্রিপুরায় ককবরক শুধু ভাষা নয়, সংস্কৃতি, পরিচয় ও জনজাতি অস্তিত্বের প্রতীক।
তাই ভাষার স্বীকৃতি ও লিপি নিয়ে সিদ্ধান্ত ফেলতে পারে রাজনৈতিক ও সামাজিক প্রভাব বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা সীমান্তে নিরাপত্তা জোরদারে বড় পদক্ষেপ নিতে চলেছে বিএসএফ। পুরনো ও ক্ষতিগ্রস্ত বেড়া বদলে প্রায় 500 কিলোমিটার নতুন আধুনিক সীমান্ত বেড়া নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে। বাংলাদেশে অস্থিতিশীলতা বাড়ার প্রেক্ষাপটে এই প্রকল্প শুধু নিরাপত্তা জোরদারি নয়, সীমান্ত পরিচালনায় দিচ্ছে ভবিষ্যৎ প্রস্তুত কৌশলের ইঙ্গিতও। বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিরতার প্রভাব সরাসরি ভারতের উত্তর পূর্ব সীমান্তে পড়তে শুরু করেছে, এমন ইঙ্গিত দিলেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অলোক কুমার চক্রবর্তী। ত্রিপুরা সীমান্ত এখন শুধু নিরাপত্তার নয়, কৌশলগতভাবে ভারতীয় নজরদারির কেন্দ্রবিন্দু বলে জানিয়েছে আইজি বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার। বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রাক্কালে দেশটির প্রশাসন উপদেষ্টা কমিটির অধীনে পরিচালিত হবার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে রাজনৈতিক পরিবেশ। এই পরিস্থিতি নিরাপত্তার ঝুঁকি বাড়িয়েছে সীমান্তে। রাজনৈতিক টানাপোড়েন ইতিহাস অনুসারে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক ও মানব পাচার এই সময়ে বেড়ে যায় কয়েক গুণ। ত্রিপুরার 3 দিকে যেহেতু বাংলাদেশ সীমান্ত, তাই পরিস্থিতিকে আরো সংবেদনশীল করে তুলতে এই ভূ রাজনৈতিক বাস্তবতা প্রেক্ষিতে ত্রিপুরা ফ্রন্টিয়ারের সমস্ত ব্যাটালিয়নকে রাখা হয়েছে উচ্চ সতর্কতায়। এখানে 3 দিক দিয়ে আমরা বাংলাদেশ আমাদের ঘিরে রেখেছে, তো সেখানে বিএসএফ এই সেন্সিটিভিটিটা মাথায় রেখে আমরা যত রকম আমাদের বর্ডার গার্ডিং অ্যান্ড বর্ডার ডিফেন্সের যা যা করার সেটা আমরা অলরেডি করে রেখেছি। আমরা প্রিপেয়ার্ড আছি ফর এনি ইভেন্চুয়ালিটি, এনি শর্ট টার্ম কনফ্লিক্ট, এনি large influx of migrants, large influx of maybe transborder criminals. তো সেই জন্য আমাদের সব আমরা আমাদের ডমিনেশন প্ল্যান অলরেডি রিভিউ করে যা যা ইমপ্লিমেন্ট করার, চেঞ্জ করার আমরা করে রেখেছি। সো ন্যাচারালি ইট ইজ এফেক্টিং দি ইকোনমি অফ নর্থ ইস্ট, তাতে বাংলাদেশের ইকোনমিতেও এফেক্ট করছে। জিরো লাইন বা শূন্যরেখা পর্যন্ত কড়া টহল, আইবিবিএস নির্দেশিকা পুনর্বিবেচনা, সীমান্তবর্তী পুলিশ এবং প্রশাসনের সমন্বয় বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ ফাঁক ফোকরগুলো নিয়মিত পর্যবেক্ষণের জন্য দেওয়া হয়েছে নির্দেশ। বিদ্যমান সীমান্ত বেড়ার ক্ষয়ক্ষতি দীর্ঘদিন ধরে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণ। তাই ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে প্রায় 500 কিলোমিটার অংশে আধুনিক নকশার নতুন বেড়া স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রস্তাবিত এই বেড়া একদিকে বাড়াবে নজরদারি, কমাবে অনুপ্রবেশ, অন্যদিকে হ্রাস করবে রক্ষণাবেক্ষণের খরচ। রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে প্রতিরক্ষাকে ভবিষ্যৎ প্রস্তুত করার ইঙ্গিত রয়েছে এই পরিকল্পনায়। 2024 ও 2025 সালে পরিসংখ্যান অনুসারে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ত্রিপুরায় গ্রেপ্তার হওয়া অবৈধ বাংলাদেশের সংখ্যা মোট 1003 জন। মানব পাচারের ক্ষেত্রে এবছর গ্রেপ্তার করা হয়েছে 197 জনকে। মাদক পাচারের ক্ষেত্রে ইয়াবা, গাঁজা ও অন্যান্য পদার্থের জব্দ বহু বেশি, কিন্তু ব্রাউন সুগার জব্দ এবছর শূন্য। গত বছর 53 কোটি 55 লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ হয়েছিল, যা এবছর হলো 51.34 কোটি টাকা। অর্থাৎ পরিমাণ কমলেও নেটওয়ার্ক সক্রিয় রয়েছে এবং বাণিজ্যিক মুনাফা চালিত চোরাচালান এখনো বড় চ্যালেঞ্জ সীমান্তে। সার্বিক পরিস্থিতিতে বলতে গেলে বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ভারতীয় নিরাপত্তা ব্যবস্থায় সত্যিকারের প্রভাব ফেলেছে এবং ত্রিপুরা এখন শুধু চোরাচালান নয়, ভূ রাজনৈতিকভাবে ভারতের নিরাপত্তা বৃত্তের গুরুত্বপূর্ণ গেটওয়ে। পরিস্থিতি স্থিতিশীল না হলে একদিকে যেমন অনুপ্রবেশ আরও বাড়তে পারে, তেমনি সীমান্তে কড়া নজরদারি হয়ে উঠতে পারে দীর্ঘমেয়াদী নীতি। এই ক্ষেত্রে নতুন বেড়া নির্মাণ ও প্রযুক্তি নির্ভর নজরদারি আগামী 2 বছরের নিরাপত্তা কৌশলের কেন্দ্র হবে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সরকারি খাতের ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধে সরব অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন বা AIBOC প্রস্তাবিত ব্যাংকিং সংশোধনী বিল জনস্বার্থের পরিপন্থী এবং দেশের আর্থিক স্থিতিশীলতা ও গ্রামীণ ব্যাংকিং অ্যাক্সেসকে ঝুঁকির মুখে ফেলবে বলে দাবি করলেন AIBOCর সর্বভারতীয় সাধারণ সম্পাদক রূপম রায়। সরকারি খাতের ব্যাংক ব্যবস্থা দুর্বল করে বেসরকারীকরণের দিকে ঠেলে দিতে কেন্দ্রীয় ব্যাংকিং সংস্কার বিলগুলি সামনে আনছে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ করলেন অল ইন্ডিয়া ব্যাংক
অফিসার্স কনফেডারেশন বা AIBOC এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক রূপম রায়। এই পদক্ষেপ দেশের আর্থিক কাঠামোর জন্য মারাত্মক ক্ষতিকর এবং জনমুখী ব্যাংকিং কাঠামো ভেঙে দেওয়ার সুগভীর পরিকল্পনার অংশ বলে অভিযোগ করেন AIBOC এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক। Anyway, coming back to the banking, এই যে জিনিসগুলো করছে ওরা, যেহেতু আমাদেরকে অনেক চেষ্টা করেছে, এত রাইট অফ করে, এত প্রেশার দিয়ে বড় রাইট অফ করে, তারপর আমরা প্রফিট করছি হিউজ। নাও দে আর গোয়িং এন্ড কামিং উইথ এ নিউ ফর্মুলা, ডিভাইড এন্ড রুল, যে একটা সেগমেন্টকে পয়সা দাও, জবরদস্তি রিটায়ার করাও, প্রাইভেট সেক্টর থেকে টপ লেভেলে বোর্ডে আনো, FDI দিয়ে ফরেন ইনভেস্টরকে বোর্ডের মধ্যে ওদের রিপ্রেজেন্টেটিভ আনার পরে বোর্ডটাকে প্রাইভেট সেক্টরে দিয়ে দাও, তারপরে নিজের মতো কাজ করো, তারপরে প্রাইভেট করে দাও। দিস আর অল IDBI ব্যাংকে প্রাইভেটাইজেশন দিয়ে গেছে, দ্যাট ওয়াজ অলসো গভর্নমেন্ট। নাও সরকার বলছে যে আমাদের বিগ সাইজ ব্যাংক লাগে, কিসের জন্য? লং টার্ম ফাইন্যান্স করার জন্য। তাইলে এই সরকারকে প্রশ্ন কে করবে যে IDBI ব্যাংক ওয়াজ আগে ছিল ইন্ডাস্ট্রিয়াল লেভেলে, IFCI ছিল, ICIC ছিল, এগুলো ব্যাংক ছিল না, এগুলো লং টার্ম ফাইন্যান্স ব্যাংক ছিল, সরকারি ছিল। কেন প্রাইভেটাইজ করেছিল তখন? আজকে তোমার কেন ক্রিয়েট করতে লাগে? নাও ইউ হ্যাভ মেড দেম প্রাইভেট, গিভেন টু দেম। আর সরকারি অ্যাসেটকে আবার এই বড় ব্যাংক বানানোর নামে পাবলিকে কতদিন ধোকা দেবে? বেসরকারীকরণ হলে গ্রামের সাধারণ মানুষ ব্যাংকিং পরিষেবা থেকে আরো দূরে সরে যাবে, কারণ বেসরকারি প্রতিষ্ঠান লাভ কেন্দ্রিক হওয়ায় অলাভজনক গ্রামীণ শাখাগুলি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এতে শুধু গ্রামীণ সঞ্চয় ও ঋণ সুবিধা সংকুচিত হবে না, বরং দেশের ব্যাংক ব্যবস্থার গণমুখী চরিত্র ক্ষতিগ্রস্ত হবে বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন AIBOC এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক রূপম রায়। AIBOC এর বক্তব্য, সংসদীয় প্রথাকে এড়িয়ে নিয়ন্ত্রণ পরিবর্তনের মাধ্যমে শ্রমিক সুরক্ষা ও অধিকার হ্রাস করার একটি প্রবণতা চলছে ধারাবাহিকভাবে। এর মধ্যে রয়েছে বেসরকারি শেয়ার হোল্ডারদের জন্য অংশীদারিত্ব সীমা বাড়ানো, প্রতিযোগিতা আইনের আওতা থেকে ব্যাংক একীভূতকরণকে অব্যাহতি এবং নির্বাহী ক্ষমতা বাড়ানোর মতো প্রস্তাব, যা অত্যন্ত বিপজ্জনক বলে মনে করে AIBOC। বিভিন্ন ব্যাংক এই যে হিউজ টাকা যে কর্পোরেট বা অন্য লোকদেরকে দিচ্ছে, আজকে যদি আমরা ইয়ার ইন্ডিয়াকে 4.25% ইন্টারেস্টে দেই, তারপরে কর্পোরেটের যে NCLT আর রাইট অফ, এটা হিউজ অ্যামাউন্ট, অ্যারাউন্ড 70% লোন রাইট অফ হয়। তো 4.25 যদি আমি 70% করি, আমার নেট রিটার্ন 2.5% আমি পাচ্ছি। আমি যে সেভিংসে যে ইন্টারেস্ট দিচ্ছি, ওতে কম রেটে আমি লোন দিচ্ছি, আর লোনের লুট হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। এই যে নন ব্যাংকিং ফাইন্যান্স গুলোকে কে ফাইন্যান্স করে? সব ব্যাংকগুলো ফাইন্যান্স করে, যে প্রাইভেট সেক্টর লেন্ডিং এর নামে এদেরকে টাকা দিয়ে দিল, হয়তো 8-9%, এরা হিউজ পার্সেন্টে দেশে একটা লুট চলছে। আজকে HDFC ব্যাংকের সাবসিডিয়ারি HDB ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কি করে হয়? দেখুন আপনাদের এখানে ব্রাঞ্চ আছে অনেক। হাউ দে আর, ওয়াই RBI সাইলেন্ট? যে তুমি সাধারণ মানুষ HDFC কে বলবে না না তুমি এখানে অ্যাকাউন্ট খুলতে 5,000 টাকা ডিপোজিট লাগে, ওই লোকটা ভয়, ওইখানে ঢুকতে পারবে না HDFC বলে তোমার জন্য সলিউশন আছে, তুমি যাও বিজনেস লোন লাগে, তুমি HDB ফাইন্যান্সিয়াল ব্যাংকিং ওই সার্ভিসে বা অমুক জায়গায় যাও। আমার টাকা দিয়ে ব্যাংকিং চলছে, কিন্তু আমার যখন লোন নিতে লাগে, তখন আমি ক্রেডিট ভর্তি না, আমি বিশ্বাসযোগ্য কাস্টমার না, তখন আমাকে হাই ইন্টারেস্ট রেটে যেতে হবে। কেন এটা সেই কথা? সো হোয়ার ইজ মাই ইন্টারেস্ট রেট? আমার ইন্টারেস্ট কোথায়? এই করে আমি 2200 টাকার অমুক স্কিম সরকারের এই টাকা দিয়ে দেশ চলবে না। দেশে যদি উন্নতি হওয়া উচিত, সবাই যদি উন্নতি হওয়া দরকার, তাইলে এন্টারপ্রেনারশিপ বা এই লোন সস্তায় যদি না পায় লোকে, চাকরি কত দিতে হবে সরকার? চাকরি শুধু সরকারি চাকরি বা প্রাইভেট সেক্টরের চাকরি না। আপনারা ডেঞ্জারাস সাইডটা দেখুন। সরকারি ব্যাংক ভারতের জনগণের সম্পদ, এগুলো বেসরকারি কর্পোরেশনের হাতে তুলে দিলে ভারতীয় অর্থনীতির দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ পড়বে বিপদের মুখে বলে এদিন দাবি করেন AIBOC এর সাধারণ সম্পাদক রূপম রায়। এই পরিস্থিতির প্রতিবাদে দেশজুড়ে কর্মসূচি চালাচ্ছে সংগঠন। বিভিন্ন শহরে সভা মিছিলের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও জনসচেতনতা গড়ে তোলার অভিযান চলছে। পাশাপাশি ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে যৌথভাবে কর্মসূচি গ্রহণ করে সরকারের উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে AIBOC। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গোটা দেশের সঙ্গে ত্রিপুরাতেও বাড়ছে নারী নির্যাতন। স্বাধীনতার এত বছর পরেও নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ সরকার। দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ইত্যাদি রাজ্যের নারী নির্যাতনের ঘটনা উঠে আসছে জাতীয় সংবাদ মাধ্যমে।
25শে নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে অভিযোগ করল গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য শাখা। প্রশাসন এবং সরকারের দরজায় বারবার কড়া নাড়লেও এক্ষেত্রে কাজের কাজ হচ্ছে না কিছুই বলেও অভিযোগ করে গণতান্ত্রিক নারী সমিতি। নারী নির্যাতনের বিষয়টিকে সামনে রেখে মঙ্গলবার নকল সংসদের আয়োজনও করে গণতান্ত্রিক নারী সমিতি। আগামী 13 এবং 14 ডিসেম্বর গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে সংগঠনের নেতৃত্ব। যে এটা গোটা ভারতবর্ষে যে সরকারের একটা ব্যর্থতা, বিরাট ব্যর্থতা। স্বাধীনতার 78 বৎসর আমরা অতিক্রম করতে চলেছি, কিন্তু এদেশের মেয়েদের নিরাপত্তা বলতে যে শব্দটা, এটা আজকে উঠে যাচ্ছে। ফলে মেয়েদের ক্ষেত্রে চরম একটা নিরাপত্তাহীনতা বোধ আজকে সারা দেশে সৃষ্টি হয়েছে। আপনারা তাকিয়ে দেখুন দিল্লিতে, তাকিয়ে দেখুন উত্তরপ্রদেশে, তাকিয়ে দেখুন হায়দ্রাবাদে বা বিভিন্ন রাজ্যে। পশ্চিমবাংলার ঘটনা তো প্রতিদিন বেরোচ্ছে, ত্রিপুরার ঘটনা প্রতিদিন বেরোচ্ছে, আসামের ঘটনা, অর্থাৎ গোটা ভারতবর্ষের রাজ্যে রাজ্যে মেয়েদের উপরে যে অমানবিক, নৃশংস, বর্বরচিত যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, তার প্রতিবাদে আমাদের সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্যে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছি। আপনারা জানেন আমরা রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে বারবার গেছি, আমরা থানাগুলোর সামনে বিক্ষোভ প্রদর্শন করেছি, আমরা ডিজি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছি, আমরা সাংবাদিক সম্মেলন ডেকে আপনাদের কাছে তথ্য সম্বলিত তালিকা তুলে দিয়েছি, আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশনে গেছি, কিন্তু প্রতিকারহীন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে এই রাজ্যে। সুতরাং আমরা আজকে যে সভাটা হবে এখানে বাংলাতে কথা বললেই বাংলাদেশি বলে নির্যাতন করা হচ্ছে বাঙালিদের। এর বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেবার মতো মোট 7 দফা দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করলো আমরা বাঙালি। ধর্মনগরে আয়োজিত এই গণ অবস্থান কর্মসূচিতে বাংলা ভাষাকে সরকারি এবং বেসরকারি পর্যায়ে সব ধরনের কাজে স্বীকৃতি দেবার দাবিও জানিয়েছে সংগঠন। এছাড়া বেকারের সমস্যার সমাধান এবং নেশার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেবার দাবিও জানিয়েছে সংগঠন। ভূমিপুত্র স্বাধীনতার উপকার। আপনারা জানেন এই দেশকে স্বাধীন করতে গিয়ে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে বাঙালি, সবচেয়ে প্রাণ দিয়েছে বাঙালি। আজকে বাঙালি ভারতবর্ষে কোথাও জায়গা নেই। বিভিন্ন রাজ্যে যে অনুপ্রবেশকারী বাংলাদেশি বিদেশি বলে আখ্যায়িত করে বাঙালির উপর অত্যাচার করা হচ্ছে। গত 1 বছর ধরে পরিস্থিতি কি চলছে, বাংলা ভাষায় কথা বললেই না মানে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমরা গাইতে পারি না, আমার সোনার বাংলা গান গাইলে নাকি এই যে বিষয়টা আজকে এনআরসির পরে আসামের বুকে 19 লক্ষকে মানে বিদেশি চিহ্নিত করা হয়েছে 2019 সালে। এখন আগামী দিনে ত্রিপুরাতে আইন প্রযোজ্য হবে, সারা দেশে প্রযোজ্য হবে। কেন? কারণটা কি? আমরা তো এই দেশের ভূমিপুত্র নাগরিক, আমরা কোথায় যাব? এই যে একটা প্ল্যান রাজনৈতিক চক্রান্ত বাঙালি জাতকে ধ্বংস করার জন্য স্বাধীনতা করতে, তার প্রতিবাদে আমাদের বাঙালিদের পুনর্বাসনের দাবিতে 7 দফা দাবিতে আমরা আজকের এই গণ অবস্থান 1 নম্বর আমরা দাবি করেছি ভারতের ভূমিপুত্র স্বাধীনতার উপকার বাঙালিকে কোনোভাবে বিদেশে আখ্যা দিয়ে নির্যাতন বিতরণ করা চলবে না, এগুলো বন্ধ করতে হবে। 2 বাংলা। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।